জানলার ধারে দাঁড়িয়ে চুপচাপ। বাইরে পরিবেশটা ভীষণ সুন্দর। গাঙের পাড়ে ছলছল রবে বয়ে যাচ্ছে। আকাশে চাঁদ নেই, গাঙের কুলের আবহাওয়া একটু মেঘলা বোধহয়। রূপকথা যাবার পর পরাগ ল্যাপটপ ছেড়ে বসলো। অন্তুর দিকে তাকিয়ে বলল, পলাশ ভাইয়ের শুভাকে যখন তখন হামলা করবে। আর যদি তা না পারে তো পুলিশ নিয়ে আসবে। পলাশের জন্য এই মুহূর্তে জেলখানা চাইতে সূক্ষ্মর জায়গা দুইটা নেই। জয় বিশাল এক হা করে হাই তুলল। ব্যাপার না, তুমি আছো না, তুলে দিব ওদের হাতে। তুমি তো একই কোম্পানির প্রোডাক্ট। আমি আমার বউটা নিয়ে ভাগতে পারলেই হলো। পরাগ কাঠের ভারী চেয়ারটা মেলে মারল জয়ের দিকে। জয় দ্রুত সরে গিয়ে বাঁচল। লাগলে নিঘাত হাসপাতাল। পরে শান্ত স্বরে বলল, তোমার মতো বেঈমানের উপর ভরসা করাও শালার এক চরমের ফাত্রামি ছিল। জয় উঠে দাঁড়িয়ে মাছি তাড়ানোর মতো হাত নাড়ালো। আমি তো জন্মগত আর খানদানি বেঈমান। আমি বেঈমানি করি পুরো ইমানদারির সাথে। আমার বেঈমানিতে কোনো গাফিলিতে থাকে না, খাঁটি বেঈমানি। কিন্তু ভয় হলো তোমার মতো ইমানদারদের নিয়ে পবিত্র গদ্দার। পরাগ মুখ বাঁকিয়ে হাসলো। যেমনি তোর পেয়ারে পলাশ ভাই আজ শালা হয়ে গেছে, ওরকম কিছু ড্যাশ আমিও খাইয়েছি, বুঝলি না? অন্তু জয়ের দিকে তাকালো। তার খেয়াল নেই ওদিকে। পরাগ ল্যাপটপের দিকে কিছু রেখে চট করে উঠে দাঁড়ালো। আজ পলাশকে আমার হাত থেকে তুমি বাঁচাইতে পারবে না। তোমার নাটক আর নিতে পারছি না। মারবই যখন, এমন ফিল্ডিং মারাইতেছিস কেন এমনে? জয় তাড়াহুড়ো করে পরাগের পিছে যাবার আগে হাতের বোতলে গিলে শেষ করে দিল আগে। তারপর পরাগের পেছনে দাঁড়ায়। আবার কি মনে করে দৌড়ে ফিরে আসে। এরপর একটা ভরা বোতল নিয়ে আবার দৌড়ায়। পরাগ গিয়ে জয়ের দরজায় দুটো সজোরে লাথি মারল। রূপকথার কথা শুনে রেগে উঠল। জয় না আমি, খোল দরজা। আমার মার কিছু হইলেও তোর 14 গোষ্ঠীর অবস্থা আমি তোর বেজম্মার মতো করে ছাড়ব। রূপ, দরজা খোল। রূপকথা অবাক হয়ে গেল। বুয়ার কি হয়েছে? আমি কেন এসেছি এখানে? বলিসনি কিছু? এসে থেকে ল্যাপটপে বসে আছিস। তোর ওই বান ড্যাশ বিশ্রী ভাষায় বকে ওঠে পরাগ। আমার মাকে কোথায় পাঠিয়েছিস সেটা শোন। যতক্ষণ বলবে ততক্ষণ ওর আয়ু আছে। চিরকাল তোদের ফাই ফরমাস খাটিয়েছি, তার বদলে লাথি মারহানি ছাড়া কিছুই পাইনি। তোর বাপ মরেছে, এবার ওই ড্যাশের বাচ্চাকেও মারবো। বাকিটা তো ভাগ, আমার আর আমার মার তো লোকে। জয় এসে টেনে হিস্ট্রি নিয়ে গেল পরাগকে। পরাগ সমান তালে বকে যাচ্ছে। জয় একবার খামচে মুখ চেপে ধরল। পরাগ ঝামটা মেরে এক ঘুষি মারে জয়ের নাকের উপর। তখন ওরা গাঙের কুলে এসেছে। অন্ধকারে চারিদিক। প্রায় সকাল হয়ে এসেছে। পাখি ডাকছে। জয়ের নাক দিয়ে রক্ত পড়ে গেছে। ঘুষির আঘাতে কপ কপ করে রক্ত বেরিয়ে গেল। আঙুলের ডগায় রক্ত মুছে পরাগকে দুটো ঘুষি সহ শেষ অবধি এক লাথি গাঙের পানিতে ফেলে দিল। টাল সামলাতে না পেরে নিজেও গাঙের কুলের কাদায় পা পিছলে পড়ল। পরাগ পা টেনে পানিতে নামার চেষ্টা করলো। জয় শক্ত করে কিসের একটা শিকড়ে টেনে ধরে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচালো। অথচ পুরো শরীর ইতিমধ্যে ভিজে গেছে। কাদা মাটিতে পরনে পোশাক শেষ। শেষ অবধি ঝাড়া মেরে পরাগকে পানিতে ফেলে রেখে বকতে বকতে উঠে গেল। পরাগ পড়ে রইল পানিতে। ফজরের আজান আগে গাঙ্গে গোসল করা ভালো। গাঙ্গের এধারে ঘেঁষে অনেকটা দূরে এলো জয়। তেমন কেউ ছিল না। কাদামাটি সহ শরীরটা বেসমেন্ট এসে পড়ল। আর কয়েকটা প্যাক মারা দরকার, নয়তো ঘুম আসবে না। রূপকথা পলাশের কপালে হাত রাখে। কপালটা গরম, তাকিয়ে রইল। নিজের শরীরে শুকনো ক্ষতগুলো চিরচির করে উঠছে যেন। পলাশের সামনে নিজেকে ক্ষতবিক্ষত পড়ে থাকতে দেখে অজস্র বেলা, কিন্তু পলাশকে কখনো এইভাবে দেখা হয়নি। রূপকথা আনমনে বলে উঠল, জানো যায়, বিয়ের 3 বছরের মাথায় আমার গর্ভে সন্তান এসেছিল। জয় হিপফ্লক্সে দুটো চুমুক দিয়ে বলল, হ্যাঁ শুনেছিলাম। রূপকথা বলে চলে, তখন আমার গর্ভাবস্থায় 4 মাস। ওই সময় এক রাতে পলাশের হাতে পড়লাম। পরদিন সকালে গর্ভপাত হলো। 2 সপ্তাহ হাসপাতাল থেকে আমি খুব কেঁদেছিলাম জানো। জয় মাথা নাড়ায়। কাদা তো ভালো, চোখের জীবাণু ব্যাকটেরিয়া ময়লা সব চোখের পানি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। হোয়াট এভার, এক সিপ মারবেন? দুঃখের সময় এটা ভালো কাজ দেয়।
রূপকথা তাকালো, একই সুরে বলতে লাগলো, তুমি জানো পাপির ঘোড়া করা কারাবাসের চেয়েও কঠিন। পাপিষ্টের সাথে করতে করতে বড়জোর পাপি হওয়া যায় ঠিক মতো, এর বেশি নেই। জয় ঘাড় জাকালো, আপনি ওইসব মেলি দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো ফায়দা পাবেন না, এক ফোঁটা সান্ত্বনা অবধি না। বাদার আমার বউকে শোনা, সে নিজেও ভুক্তভোগী, তাই সে আপনার দুঃখ বুঝবে, সহমত পোষণ করবে, আবার মাল মশলা মেরে নিজের দুঃখের পেঁচাল শোনাবে, আলাপ জমবে ভালো। তার চেয়ে বড় কথা, আমি আপনার স্বামীর তরিকায় মুরিদ, আমার কাছে এসব কাহিনী শোনানোর ধান্দা লস প্রজেক্ট যাবে। রূপকথা বসে রইল চুপচাপ কিছুক্ষণ। সে বিদেশ থেকে লেখাপড়া সেরে ফিরে কয়েদি খাটছিল এতগুলো বছর। পরিস্থিতি বিশেষ, পারিপার্শ্বিক সকল অর্জন ফিকে পড়ে যায়। যার বাবা জঘন্য অপরাধী, স্বামী হিংস্র পশুকেও হার মানায়। রূপকথার কি করা উচিত ছিল সে অবস্থায়? শেষ রাতের দিকে পলাশের চোখ খুলে উঠে বসলো আস্তে করে। রূপকথা বসে থাকতে দেখে চমকে গেল। জড়ানো গেল বলল, রূপকথা জবাব না দিয়ে তাকিয়েছে। পলাশ বলল, ওরা তোকে আটকে রেখেছে রূপ? রূপকথা অবালক তাকিয়ে রইল। নিজের বাড়িতে আটকে রাখা কেমনি? আমি তো এখানেই ছিলাম। পলাশের হাত দুটো গভীর ক্ষত, পেরেক গেঁথে আছে তাতে। দক্ষ এই কাজটা হামজার। কাঠের আসবাবপত্র পেরেক গাঁথার মতো করে পলাশের হাতে পেরেক মারা হয়েছে। চাপটি ধরা রক্তের দানা হাতে কাদামাটির মতো শুকিয়ে আছে। সেই হাত বাড়িয়ে পলাচ্ছয় রূপকথাকে। রূপকথার চোখ বুজে বুকের মধ্যিখানে যেন ত্রিশূল বিচ্ছে। বুকটা চিরে ধীরে ধীরে গেঁথে যাচ্ছে গভীরভাবে। তার জীবনটা জীবন হলেও পারত, তার স্বামী মানুষ হলেও পারত। সে যেন জোড়াতালির এক ছিন্ন ভিন্ন শরীর অধিকারিণী না হয়ে একজন সুন্দর পুরুষের সুশ্রী স্ত্রী হলেও পারত। সে কোনো ঘিন্ন রুচি সম্পন্ন পিতার সন্তান না হয় আমজাদ সাহেবের মতো বাবার মেয়ে হলেও পারত। চোখ খুলো রূপকথা, কই আমজাদ সাহেবের মেয়েও যে ভালো নেই। মূলত ভালো থাকাটা জীবন নয়। পলাশ হাসলো। সে হাসলে চোখ দুটো ছোট হয়ে যায়, ভয়ানক দেখায়। হেসে বলল, তুইও বিশ্বাসঘাতকতা করলি লু? রূপকথা মলিন হাসে। বিশ্বাসের সম্পর্ক নাকি আমাদের? উত্তর যেহেতু না, সেখানে বিশ্বাসঘাতকের হবার সুযোগটা বলো। পলাশ গলা টিপে ধরল রূপকথার। হাতে ক্ষত থেকে মরার রক্ত গড়িয়ে পড়ছে রূপকথার। পলাশ হাতটা আরো দৃঢ় করল। দম বন্ধ হয়ে আসছিল, তবুও রূপকথা নির্লিপ্ত। পলাশ বলল, শিকল খুলে দিতে বল তোর নামকে। খা ড্যাশগিরি করতে না গেছি সেখানে? ওদের স্পেশাল সেবা যত্ন করার জন্য রাখছে ওরা তোরে। আমি মরলে ওই কাজই করে খাস। লটি চেংড়ি মারা খাইতে খাইতে জীবন যাবে তোর। তোর আমি। পলাশের হাতের তাপা শক্ত হলো, তাতে হাত থেকে রক্ত পড়ছিল। জয় এসে সেই ক্ষততে লবণ রাখেছে। শরীরের জোর নেই, কোনো অমানসিক শক্তি। চোখ উল্টে এসেছিল, গোঙাচ্ছিল পলাশ। রূপকথা ছাড়ল না, অকথ্য ভাষায় বকে গেল। পায়ে গুলি লাগা জায়গাটা একটা নোংরা কাপড় বাঁধা। সেই কাপড়ে ময়লা জীবাণু জোরে কদিন ওইভাবে থাকলে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যাবে। না খাওয়া 2 দিন। খানিক পর ক্লান্ত হয়ে ছেড়ে দিল রূপকথাকে। কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল। রূপকথা কিছুতেই কাঁচতে পারল না, শ্বাস ছাড়লো বেশ কিছুক্ষণ পর। তারপর বলল, আর কোনো ইচ্ছে আছে তোমার মৃত্যুর আগে? আমাকে আর কোনোভাবে টর্চার করতে যাও? আমি জানি তোমার শেষ ইচ্ছে হিসেবে তুমি আমার শরীরটাকে বেছে নেবে ছেঁড়া ফোড়ার জন্য। পরেশ একবার তাকিয়ে মাথা নত করে ফেলল। কয়েক সেকেন্ড টুপ করে এক ফোঁটা রক্ত পড়ে মেঝেতে। পলাশ দ্রুত মাথা তুলল। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, তার শরীরটা অচল করেছে ওরা। এ পর্যায়ে পলাশ ভেতরে এক ভিক্ষুক জেগে উঠল, যে ভিক্ষাটা মৃত্যু ভিক্ষা করতে চায়। মেঝের উপর টান হয়ে শুয়ে পড়ল। 2 হাত প্রতিটি রগে রগে পেরেক কেটে দিয়েছে। হাতুড়ি দিয়ে ধীরে ধীরে পেরেকগুলো গেঁথে আবার তোলার সময় বেশ সময় নিয়ে 2 আঙ্গুলে পেরেক টেনে টেনে বের করছে হামজা। কতটা রক্ত বেরিয়ে গেছে মাপা গেলে ভালো হতো, তাহলে একটা হিসেব পাওয়া যেত। শরীরে আর কতক্ষণ রক্ত বাকি আছে। শ্বাস ধীর হয়ে এলো পলাশের। চোখ বুজে খানিকক্ষণ শুয়ে থেকে আস্তে করে পানি চাইল। জয় হামজা ততক্ষণে মানুষকে অত্যাচার করে যতক্ষণ সে সজ্ঞানে থাকে। জ্ঞান হারালে মাপ। আবার চিকিৎসা করলে সুস্থ হয়ে করে জ্ঞান ফিরলে নতুন মাত্রা শুরু।
পলাশ 2 দিন আয় পেয়েছে এই বদৌলতে। আজ রাতটা পেল, কারণ সে অজ্ঞান ছিল। ভিকটিমের চোখে কাতরানি না দেখলে জয়ের টর্চার করে সুখ পায় না। এটা ওদের গোটা সোসাইটির উসুল। এই নীতির মূল হোতা রুদ্র ইয়াজির, তারপর হামজা, জয়, পলাশ। রূপকথা পলাশকে উঁচু করে ধরে পানি খাওয়াতে গেলে পলাশ গা দুলিয়ে হাসে। আজব দেখতে লাগে তখন, দাঁতের ফাঁকে কালো রক্ত। হেসে জিজ্ঞাসা করে, তোর কি আমাকে এই অবস্থা থেকে কষ্ট হচ্ছে রূপ? হচ্ছে তো, তুমি জানো না? আর কতটা কষ্ট লাগছে যখন ভাবছি আমার স্বামী এতটা যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে। দেখো, আমার তাকে বাঁচাতে ইচ্ছা করছে না, তাকে মুক্তি দেবার তাগিদে পাচ্ছি না ভেতরে। এটা ভাবলে বুক ভেঙে চুরে কষ্ট হচ্ছে। তখন কষ্টে মরে যেতে ইচ্ছে করছে। অথচ তুমি না আমার পলাশ ভাইয়া, আমার স্বামী। আমি ছাড়া এই দুনিয়া আপন বলতে তোমার কেউ নেই এই মুহূর্তে। আর আমিও তোমার খুব কাছের আপন কেউ। তোমার এই শেষ মুহূর্তে সেই আমি তোমার সামনে আছি। তোমাকে পানি খাওয়ার এমন সৌভাগ্য কয়জনের হয়, অথচ তোমার জন্য অস্বাভাবিক মায়াটুকু লাগছে না, এতটা বেদনাদায়ক। ভাবতে পারছো? এটা ভেবে তোমার কষ্ট হবার কথা হচ্ছে? পলাশ অবাক চেয়ে থাকে। আশ্চর্য! শরীরের মরণসম ব্যথাটা এখন ঝাপসা লাগছে, বুক চিরে যেন অস্থিরতা। পলাশ অবাকের চরম সীমায় পৌঁছে গেল। এই জীবনে সে কখনো আবেগ করেনি। কসাইদের মতো মানুষ জবাই করা, নারী দেহ ছিঁড়ে খাওয়া, মানুষের শেষ সম্বলটুকু হস্তগত করে নেওয়া, কারো ব্যবসার গোটা পুঁজি মুনাফা সবটাই একখানায় চাঁদা হিসেবে হাতিয়ে নেওয়া, বাপের সামনে মেয়ে, মেয়ের সামনে বাপকে মারা। কী যে সুখ লাগতো এসব! তার মস্তিষ্কে কোনো অংশ আবেগ, অনুভূতি নামক দুটো শব্দের অস্তিত্ব নেই, এটা চিরন্তন সত্য। অথচ আজ পলাশের বুকের ভিতর হাতড়ে নতুন একরকম কিছু অনুভব করলো। এই জীবনে এই রকম কিছুর সাথে তার পরিচয় হয়নি। এই রূপকথা তার পা দুটো দুবাহুতে নিয়ে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো মিনতি করছে, ও পলাশ ভাইয়া, ছেড়ে দাও আমায়, ও পলাশ ভাইয়া। পলাশ ভাইয়া গো! এই চিৎকার আর মিনতি করা কান্নাগুলো পলাশের কানে বাঁশির সুরের মতো সূক্ষ্ম ঠেকাতো। নিজেকে পুরুষ মনে হতো তখন। আজ পলাশ হতভম্ব চোখে চেয়ে থাকে। তার এই দুনিয়ায় কেউ আপন নেই। রূপকথা হচ্ছে সে খুব আপন, তার স্ত্রী, চাচার মেয়ে। অথচ সে তাকে বাঁচাবে না। রূপের নাকি ইচ্ছেই করছে না, একটুও না। কঠিন মৃত্যু তার সম্মুখে। সে খুব অন্যায় করেছে, তাই একমাত্র আপনজনের সামনে আছে, তবুও তার এই নারকীয় হাল দেখে মায়া হচ্ছে না। রূপকথা নিচু স্বরে কন কিন্তু কণ্ঠস্বর অনুযোগে দৃঢ়তা মিশে বলল, আর এই মায়া না লাগার পিছনে প্রেক্ষাপট খুব ভয়াবহ, বুঝতে পেরেছো তুমি? পরার ঝাড়া মেরে উঠে চেয়ে পড়ে না। তার রূপকথা ভীষণ রূপবতী, ঠিক রূপকথার রাজকুমারীদের মতো শিক্ষিত, কথা বলে সুন্দর। আজ এসব মনে পড়ছে। উঠে বসে পলাশ, হাত বাড়িয়ে রূপকথার ঠোঁট ছোঁয়, কিন্তু কিছু বলতে পারে না। রূপকথা যান্ত্রিকভাবে উঠে দাঁড়ায়। পলাশের ক্ষতবিক্ষত দুর্বল হাতটা তখন পিছলে যায়। রূপকথার জামদানি সারে গেছে। রূপকথা আর পিছন ফিরে তাকায় না, আচমকা তার বুক জ্বলছে। পুরনো দিনগুলো ভয়ঙ্করভাবে স্মৃতিপটে আক্রমণ করছে। এখন আর পলাশের সামনে থাকা চলবে না, সেও তো একা হয়ে যাবে, আর কেউ থাকবে না। হাসল রূপকথা। পলাশ থাকলে কেউ থাকা হতো? চোখ দুটো জ্বলছে অন্তর, ঘুম নেই কত রাতে। যাকে ভোলা হয়নি তাকে মনে পড়ার প্রশ্ন ওঠে না। তবু গত রাত থেকে আব্বুকে মনে পড়ছে। এই কেমন মনে পড়া, তার তো ব্যাখ্যা নেই। কে আছে কেবল খণ্ড খণ্ড ব্যথা। অন্তুর মনে হলো এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারই উচিত এখন ওই গাঙ্গের জলে মুখ চুবিয়ে 10 মিনিট ধরে রাখা। তাতে সব থেমে যাবে। তাই হৃদয় ঘড়িটাও সাথে সাথে ব্যথা। বাগানের ঘাসগুলি অযত্নে বেড়ে উঠছে। সকাল সকাল কবির পুরো দলবল নিয়ে পলাশের এই বাড়িতে হাজির। জয় একটা কোরবানির আয়োজন করছে তরুজ জানের ছদ্মা হিসেবে। ওদের দাওয়াত করছে। অন্তু ঝোপের কিনারে পাকা টিলার উপর বসে আছে। জয় প্যান্ট হাইব্রিড পরছে। কবিরের সকালে সাদা লুঙ্গি চিরাচরিত চামড়া স্যান্ডেল এনে দিয়েছে। রূপকথা এসে নিঃশব্দে পাশে, অন্তুর পাশে। অন্তু স্বাভাবিক হতে চেষ্টা করে, মুখে যেন দুঃখ ফুটে ওঠে না, তাই হাসার অভিনয় করে। জয় চুলে জড়াচ্ছ, ভাঙা ডাল কুড়িয়ে এনে এনে জড়ো করছিল ছেলেরা। ধোয়া লেগে গেছে, কেঁদে কেটে অস্থির অবস্থা। লুঙ্গি কালি ভরে গেছে। অনেক কষ্টে চুলে জ্বলে উঠছিল সবে। পড়া থেকে এক বালতি পানি এনে ঢেলে দিয়ে
আরাম করে হেঁটে গিয়ে মুরগি জবাই করতে লাগলো। জয়ের চোখের মনি ঘুরিয়ে দেখলো পুরো ব্যাপারটা। এরপর আস্তে করে বকলো, শালার জাঙ্গিয়ের ভিতরে কাঁকড়া ঢুকাইতে পারলে শান্তি লাগলো। লাউডার জীবনে কখনো ভালো সম্পর্ক ছিল না জয়ের সাথে পরাগের। যখন জয় ক্লাসে 8-এ ঘুরতে গিয়ে দুজনে বাজি ধরতে গিয়ে এক দ্বীপে গেল পালিয়ে নৌকা করে। জয়কে দ্বীপে নামিয়ে নৌকা নিয়ে চলে যাওয়ার সময় একটা পকেটে ছুরি নিয়ে পরাগ বলল, নে এটা দিয়ে মাছ শিকার করে খাস, আর মাছ না পেয়ে বেশি খিদে লাগলে মরে যাস, আমার দোয়া থাকবে তোর সাথে, সালাম বন্ধু। এরপর জয় কীভাবে দুদিন পর সেখান থেকে ফিরেছিল সে এক ইতিহাস। তারপর আর দুজনের জীবনে বনিবনা হয়নি। অন্তু যেদিন রূপকথাকে জিজ্ঞাসা করছিল, আপনি জয়মাকে বেশ জানেন তাই না? রূপকথা কিছু সময় নিয়ে জবাব দেয়, আমার বিয়ে হয়েছে 2009-এ। তখন জয় অনার্স দ্বিতীয় বর্ষে। সেই সময় হোটেলে রোজ যাতায়াত করতো। কখনো কখনো অতিরিক্ত নেশা খেয়ে চুরুট টেনে কাঁচতে কাঁচতে বমি করে ভাসিয়ে ফেলতো। জ্বরে গা পুড়ে যেত, তবুও কোনো মেয়ের সাহস ছিল না ওর কাছে গিয়ে ওকে সেবা যত্ন করার। রূপকথা সামান্য হাসলো, জানো তো, সে আবার কারো সেবা আদর যত্নে ভুক্তভোগী না। তখন আমাদের আগের ভিলার পাশের বিল্ডিংটা হোটেল ছিল। কোনো কারণে গেলে দেখছি বেহুশের মতো পড়ে আছে, তবু কাউকে সেবা করতে দিত না। আমি গিয়ে ধামকে জোর করে টেনে নিয়ে বাড়ি যেতাম। প্রথম দিন একটা থাপ্পড় খেয়েছি, আমার হাতে বেশি ভাবধারায়। অন্তু মুখ তুলল, কখনো সরাসরি তাকে স্নেহের কাঙ্গাল মনে হয়নি। জয়ের যেটুকু যা দেখা যায় সবটাই ওর নিজের স্ক্রিপ্ট। তুমি তাকে খুব ভালো জানো, এবং আবার অনেকে জানবে হয়তো, কিন্তু তোমার মতো করে কেউ জানে না। গত রাত জ্বরের ঘুরে কাতরাচ্ছে, মাথায় পানি দিতে গিয়ে শার্ট খুলতে দেখছি শরীরে অজস্র দাগ, কোনোটা তাজা কোনোটা অনেক পুরনো। অথচ এত এত রাত পড়ে থেকেছে বেহেড অবস্থায়, তবুও কোনোদিনও ওর অতীত ও ভেতরের সম্পর্কের কথা জানতে পারিনি। অন্তু কথা ঘোরায়, থাপ্পড় খেয়ে কী করলে? দীর্ঘ একটা শ্বাস টেনে উদাসীন স্বরে বলল রূপকথা। বেক্কেলের মতো চেয়ে রইলাম। এরপর চুপচাপ যা বললাম শুনল। রূপকথা একটু চুপ থেকে বলল, সেসব দিনে ঘুমের ঘরে তরু ডাকত দুটো ঘুমের ওষুধ দেওয়ার জন্য। অন্তু ঠোঁট বাঁকে হাসল। সকল যন্ত্রণায় একটাই ওষুধ, ঘুমের ওষুধ নয়তো মদ গিলি ঘুমানো। চমৎকার তো। রূপকথা তাকালো অন্তুর দিকে, তুমি জানো তোমার আর ওর মাঝে অসংখ্য মিল রয়েছে? অন্তু তীব্র প্রতিবাদ জানায়, প্রশ্নই ওঠে না। রূপকথা শাড়ির আঁচলে ঘাম মুছে বলল, অস্বীকার্য করে অনস্বীকার্য এড়াতে পারবে না। জয়ের আয়নায় দেখা যা বিপরীত প্রতিবিম্বটা হলে তুমি, একই তবেই বিপরীত। দুজনে একযোগে তাকালো জয়ের দিকে। সে এখন ঘাসের উপর টান টান হয়ে শুয়েছে, ঘাড়ের নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়েছে। গাঙের পাশে সবসময় সনসনে বাতাস, কপালের কাছে চুলগুলো উঠছে। অপর হাতটা এবার ঘাড়ের নিচে গুজে গলা ছেড়ে এক ভারী গান ধরল, আমি চলতি পথে দুদিন থামিলাম, আরে ভালোবাসার মালাখানি গলে পড়িলাম। রূপকথা এক দৃষ্টিতে জয়ের দিকে চেয়ে থেকে বলল, জয়কে আমার এক মানচিত্রের মতো লাগে, এক এক দিকে দৃষ্টিকোণ থেকে এক একভাবে তাকে আবিষ্কার করে যায়। পাপের কোন দিক কোন নেই, যেদিকে দেখুন এটা পাপ আর পাপ। রূপকথা হাসে, ভুল বলনি। পলাশের হাত থেকে এই জয় কতবার আমাকে ছাড়িয়েছে। এরপর একবার পলাশের সাথে ঝামেলা করে আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে রাখলো। তখন নিশ্চিত হতো সুদয়ন্ত। কোন বাড়িতে? আমি নিবাস। আপনি ওখানেই ছিলেন? ছিলাম। মজার কথা শুনবে? রেখে এলো আমায়, অথচ জীবনে দেখতে গেল না বেঁচে আছি না মরেছি। আমি যে ওকে না জানিয়ে চলে গেছিলাম ও বাড়ি থেকে, সেটা জেনেছে 1 সপ্তাহ পর। অন্তু হাসলো। এছাড়া এরা আর কি আশা রাখে জয় আমিরের কাছে? বলল, বাড়িটা কেমন বলতে পারেন? তোমার শ্বশুর বাড়ি, সেটা ব্যাপারে আমার কাছে জানা কেন? নিজে গিয়ে জানবে। আমি সেই হিসাব থাক আপাতত, আপনিই বলুন। অল্প চুপ থেকে রূপকথা চোখ তুলে তাকালো অন্তুর দিকে। তুমি আমাকে ঘৃণা করো অন্তু? অন্তু প্রসঙ্গ বদলায়, বাড়িটা কি পুরোনো আমলের? রূপকথা জবাব দিল না। পদে পদে অন্তুর মাঝে জয় আমিরের ছাপ ফুটে ওঠে, যা মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয়। সেই কথাটা ভীষণ শব্দপর্ণে এড়িয়ে যায়। রূপকথার বুকে আর একটু ভার হলো। অন্তু সুপ্ত ঘৃণা রয়ে গেছে তার উপর আজও।
অন্তু জানলার ধারে চুপচাপ দাঁড়িয়ে। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর। গাঙের পানি ছলছল করছে। গাঙের কুলের আবহাওয়া একটু মেঘলা বোধহয়। রূপকথা যাবার আগে পরাগ ল্যাপটপ ছেড়ে বসলো। অন্তুর দিকে তাকিয়ে বলল, পলাশ ভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা যখন তখন হামলা করবে, আর যদি তা না পারে তো পুলিশ নিয়ে আসবে।